নরমালি অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলোই বলবো, তাছাড়া কিছু সিআরএম টাইপ সফটওয়্যার আছে যেগুলো বিজনেসকে সহযোগিতা করে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে জোহো বুক, তারপর ট্যালি সফটওয়্যার আছে, কুইক বুক সফটওয়্যার আছে, জিরো, এই ধরনের কিছু সফটওয়্যার মোটামুটি এই দেশে বেশি প্রচলিত আছে। আমরা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আমরা সব সফটওয়্যার প্রোভাইড করে থাকি। রিসেন্টলি আমি খুব জনপ্রিয়তা দেখছি পাওয়ার ইন এআই, একটা এআই রিলেটেড সফটওয়্যার আছেন যারা বিভিন্ন জায়গাতে এআই এজেন্ট হিসেবে, অর্থাৎ আপনি এমপ্লয়ি হিসেবে একজন এআইকে রাখতে পারেন। এআই আপনার একসাথে প্রচুর পরিমাণে সারাদিন নন স্টপ কাজ করবে, সারা রাত কাজ করে যাবে, রিপ্লাই করে। তো এই পাওয়ার ইন এআই এর এই যে সার্ভিসটা, এটা খুবই, আশা করি যে আমি আমি মনে করি খুবই ভালো একটি সার্ভিস। আপনার কস্ট মিনিমাইজ করার ক্ষেত্রে, স্পেশালি মার্কেটিংয়ের ক্ষেত্রে, যাদের প্রচুর পরিমাণে কল আসে, রিপ্লাই করতে হয়, অটোমেশনের দরকার থাকে, তাদের জন্য আমি মনে করি খুব ভালো হবে। তো এই আর কি। তাছাড়া আমি মনে করি যে আপনি আপনার ব্যক্তিগতভাবে যে সফটওয়্যারগুলো ভালো মনে হয় আপনার কাছে, আপনি ব্যবহার করবেন, নিজের মতো করে ব্যবহার করবেন। আমি একটা সাধারণ ধারণা দিলাম আপনাদেরকে, এর বাইরেও অনেক ধারণা আছে, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। ধন্যবাদ। কর্পোরেট ট্যাক্সের আসার পরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম উদ্যোক্তা ভাই বোনেরা রেজিস্ট্রেশন করতে হবে কি হবে না এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। তাদের মনে করেন যে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেন, একে জিজ্ঞেস করেন, তাকে জিজ্ঞেস করেন, কিন্তু জায়গা যেখানে জিজ্ঞেস করার আপনার কোনো কনফিউশন থাকলে যেই ডিপার্টমেন্ট এটাকে ফোর্স করেছে আপনি সেখানে ফোন করবেন। কোনো দিনও উদ্যোক্তা ভাই বোনা যারা কনফিউশনে আছে তারা এফটিএতে ফোন করে না। এফটিএর কিন্তু কল সেন্টার নাম্বার আছে এবং তাদের ব্যবহার খুবই চমৎকার, তারা খুবই সাপোর্টিভ। তারা এফটিএতে ফোন করবে না, তারা যাবে পাশের টাইপিং সেন্টারে, তারা যাবে এই ভাইয়ের কাছে, অমুক ভাই তমুক ভাইয়ের কাছে জিজ্ঞেস করবে, এবং তারা জানার চেষ্টা করবে যে সেই লোকটা যেন না বলে, মানে উনি শুনতে চায় যেটা সেটা যেন যে বলবে। একবার যদি কেউ বলে ফেলে যে না দরকার নাই, এরপরে আর কোনো কিছু শুনতেই চাইবে না, না হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এটাই আর কি। তো এই ধরনের মানসিকতা আসলে দুঃখজনক হলেও আমরা বিভিন্ন উদ্যোক্তা ভাই বোনের মধ্যে দেখেছি। আপনি, আপনার যেটা জানতে হবে, আপনি এফটিএতে ফোন করেন, ফোন করে বলেন যে ভাই আমার এই লাইসেন্স, এটা কি ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হবে কিনা। আচ্ছা, এফটিএতে যদি আপনি ফোন না করতে পারেন, অথরাইজ কনসালটেন্সি ফার্ম যারা আছে তাদেরকে আপনি ফোন করেন। যে যেটার কাজ করে না আপনি তাদের কাছ থেকে পরামর্শ নিতে যান কেন? আপনার অসুখ হলে কি আপনি যাবেন যে যিনি আপনার গাড়ি মেকার, গাড়ি ঠিক করে তার কাছে? আপনি সেখানে যাবেন, আপনি ডাক্তারের কাছে যাবেন। আবার গাড়ি নষ্ট হলে আপনি কোনো এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন না। তাহলে যার যেটা কাজ আপনার তাদের কাছে যাওয়া উচিত। এরপর কি হয়েছে যে রেজিস্ট্রেশন না করাটা, এটা বড় ধরনের ভুল। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে এরা মনে করে আমার কাজ শেষ, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এরপর কি করতে হবে জানার চেষ্টাও করে না অনেকে, এবং কি করতে হবে জানতেও চায় না। এই ধরনের একটা ভুল থাকে। তারপর অনেকে হয়তোবা এ দুটোই করে, গুরুত্ব সহকারে ফিনান্সিয়াল যে রিপোর্টিং ঠিক মতো রাখে না, নিজের মতো করে রাখে। আমি অনেক উদ্যোক্তাকে দেখেছি যে অফিস থেকে টাকা নিচ্ছে ক্যাশ থেকে, তাকে জিজ্ঞেস করা হলে সে বলতে পারবে সবই তো আমার। আমি অনেক ভালো বিজনেসম্যানকে দেখেছি বাংলাদেশে, অনেক প্রমিনেন্ট, উনি এখানেও বিজনেস করেন। এমন ওকে বলেছি আপনার কি ফাইন্যান্সিয়াল রিপোর্ট, প্রফিট অ্যান্ড লস? কয় না, আমি যেহেতু এ পর্যন্ত 10-20 বছর যাবৎ বিজনেস করছি, সন্তানদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে চলছি, তার মানে প্রফিটই হয়। তার মানে তার প্রফিট ক্যালকুলেশনের ধারণাটা এরকম যে যেহেতু আমাকে অন্য জায়গায় লোন নিতে হচ্ছে না, চলে ফিরে খেয়ে দিয়ে যাচ্ছি, তার মানে আমি প্রফিটই করছি। এরকম মানসিকতা থাকলে কর্পোরেট ট্যাক্সে বা এখন জটিলতার মধ্যে পড়ে যাবেন। আবার কিছু আপনার লিগ্যাল জটিলতা হতে পারে, যেমন আপনার যদি সোল এস্টাবলিশমেন্ট থাকে অনেকগুলো, তাহলে আপনার টিআরএন এর আন্ডারে সবগুলো এনলিস্ট করতে হবে। আবার যদি আপনার গ্রুপ অফ কোম্পানি থাকে, মানে আপনার সাবসিডিয়ারি কোম্পানি, হোল্ডিং কোম্পানি, একটা কোম্পানি মাদার কোম্পানি অন্যান্য কোম্পানির শেয়ার হোল্ড করে 95%-এর উপরে, তাহলে তাদেরকে নিয়ে আপনি সিটি গ্রুপ করতে পারেন। এগুলো করলে আপনার জন্য সুবিধা হবে। এবং সোল এস্টাবলিশমেন্ট যদি হয় সেগুলো ম্যান্ডেটরি আপনাকে এনলিস্ট করা। এরপর দেখা যাচ্ছে যাদের জন্য অডিট রিপোর্ট ম্যান্ডেটরি, অডিট রিপোর্ট ছাড়াই তারা সাবমিশন করলেন। আমার এক পরিচিত ক্লায়েন্ট, খুব ভালো ক্লায়েন্ট, ওনাকে যখন বলা হলো ফ্রি জোনের কোম্পানি অডিট রিপোর্ট ম্যান্ডেটরি সিটি সাবমিশনের জন্য, উনি বলে না আমার পাশের এক টাইপিং সেন্টার বলেছে লাগবে না। তো উনি শুনতে চাচ্ছে যেটা লাগবে না, টাইপিং সেন্টার সেটাই বলেছে, উনি সেটাই রাজি হয়েছে।
কারণ আমি কি শুনতে চাই সেটা যে বলবে এটা আমার জন্য খুশির বিষয়। তো এই ধরনের কিছু ভুলগুলো থাকে। আরো অন্যান্য ছোটখাটো ভুল তো করে ক্ষেত্র বিশেষ, বাট কমন এই ধরনের ভুলগুলোই আমি বা আমরা দেখতে পাই আরকি। ধন্যবাদ ফারহান। কর্পোরেট ট্যাক্স, ভ্যাট সংক্রান্ত বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং আমি মনে করি যে অনেক বহুল আলোচিত একটি প্রশ্ন যে যদি কর্পোরেট ট্যাক্স দুটো ভাগ আছে এটা রেজিস্ট্রেশনে যদি কেউ ব্যর্থ হয়, আমরা জানি ইতোমধ্যেই রেজিস্ট্রেশনের যে টাইমটা আপনার পুরনো লাইসেন্স হলে সেটা 2024 সালের ডিসেম্বর পর্যন্ত ছিল। নতুন কোনো লাইসেন্স যদি হয় তাহলে 90 দিনের মধ্যে কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন করতে হয়। কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন সবাইকেই করতে হবে, এই ক্ষেত্রে কোনো না নাই। শুধুমাত্র মেইনল্যান্ডের সোল এস্টাবলিশমেন্ট কোম্পানি যদি হয় তাহলে আপনাকে 1 মিলিয়ন দেরহাম যদি টার্নওভার ক্রস করে তাহলে করবেন রেজিস্ট্রেশন, যদি ক্রস না করে তাহলে করবেন না। যদি রেজিস্ট্রেশন না করেন 10,000 দেরহাম পেনাল্টি আসবে, লেট ফাইন পেনাল্টি, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এরপর কি হতে পারে দ্বিতীয় প্রশ্ন, যদি আর ভ্যাটের ক্ষেত্রে শুধুমাত্র কর্পোরেট ট্যাক্স নিয়ে প্রশ্নটা ছিল, তারপর আমি ভ্যাটেরটাও বলে দিচ্ছি। ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি হবে আপনার 3,75,000 দেরহাম বিগত 12 মাসে যদি আপনার অতিক্রম করে তখন। আচ্ছা, রেজিস্ট্রেশন করতে যদি ভ্যাটে আপনি ব্যর্থ হন তাহলেও আপনার কি হবে, 10,000 দেরহাম পেনাল্টি আসবে। কর্পোরেট ট্যাক্সে যদি আপনি জমা দানে, তাহলে আমি ধরে নিচ্ছি যে ফাইল জমা দান অর্থাৎ রিটার্ন ফাইল সাবমিটে যদি ব্যর্থ হন তাহলে কি হবে, যেদিন থেকে আপনি ফাইল সাবমিট লাস্ট ডেট ছিল তারপরের মাস থেকে 500 করে প্রথম বছর, 500 করে প্রথম বছর জরিমানা হতে থাকবে, তাহলে 12 মাসে 6,000। এরপরের বছর থেকে আপনার 1,000 করে প্রতি মাসে, তার মানে 12,000। যদি 2 বছর আপনি জমা না দেন তাহলে 18,000 টাকার মতো আপনার পেনাল্টি আসবে। এটা চলতেই থাকবে। আর আরেকটি প্রশ্ন হতে পারে যে যদি কর্পোরেট ট্যাক্সের লায়াবিলিটি আপনি জমা না দেন সঠিক সময়ে তাহলে কি হবে। লায়াবিলিটি যদি জমা না দেন তাহলে আপনার বছরে 14% আপনার জরিমানা আসবে। এটা মান্থলি আসবে, মান্থলি 1.16% হারে আসতে থাকবে। 3 মাস আপনি দিলেন না, প্রতি মাসে 1.16%, 1.16%, 1.16% করে আপনার টোটাল যে লায়াবিলিটি ছিল সেটার উপর পেনাল্টি আসতে থাকবে। তাহলে আমাদের বিষয়টা হলো তিনটা। সিটি রেজিস্ট্রেশনের পরে যদি না করা হয় 10,000 দেরহাম জরিমানা আসবে। সিটি রেজিস্ট্রেশনের পরে যদি আপনি ফাইলটাকে সঠিক সময়ে সাবমিট না করেন প্রতি মাসে 500 করে প্রথম বছর, দ্বিতীয় বছর থেকে 1,000 করে জরিমানা আসবে। এরপর যদি আপনার লায়াবিলিটি যেটা থাকবে সেটা সঠিক সময়ে পেমেন্ট না করা হয় তাহলে আপনার 1.16 করে পেনাল্টি আসতে থাকবে। এটা চলতেই থাকবে আপনার বছরে 14% করে। ছোট কোম্পানির জন্য হোক, বড় কোম্পানির জন্য হোক, কষ্টকর হোক আর আনন্দদায়ক হোক, এটা আমাদেরকে করতে হবে বিকজ আমাকে গভর্নমেন্ট বলেছে। সহজ কথা। এটা আমাদেরকে আনন্দদায়ক কোনো বিষয় না। আমাদের লাইফে অনেক যে বিষয়গুলো থাকে এটা কিন্তু আনন্দের বিষয়ের জন্য আমরা করি না, তাই না? এটা আমাদেরকে করতে আমরা বাধ্য। আমাদেরকে একটু মনে রাখতে হবে যে এটা কিন্তু আমাদের চয়েস না, উই আর ফোর্সড। আমাদেরকে করতে হবে কারণ এ দেশের বা যে দেশে আমরা থাকবো, যে দেশের গভর্নমেন্ট আমাদেরকে বলবে, গভর্নমেন্ট বা সরকার বলেছে পেডেস্ট্রিয়ান ক্রসিং দিয়ে যেতে হবে, অন্য কোনো জায়গা দিয়ে আপনি হেঁটে রাস্তা পার হতে পারবেন না, এখান দিয়ে আপনাকে যেতে হবে বাই ল। আমাদের 2 ধরনের ল থাকে, একটা হলো প্রোহিবিটেড আর একটা হলো ম্যান্ডেটরি। তো এটা হলো আপনার জন্য ম্যান্ডেটরি, আমাকে এটা করতে হবে, ঠিক আছে, করতে হবে। আর একটা প্রোহিবিটেড যেগুলো সেগুলো করা যাবে না, যেমন আপনি ড্রাইভিং অবস্থায় মোবাইল নিয়ে ড্রাইভ করতে পারবেন, এটা প্রোহিবিটেড, নিষিদ্ধ। আরেকটা হলো ভ্যাট আপনার বা কর্পোরেট ট্যাক্স যদি আপনার এলিজিবিলিটি থাকে আপনাকে জমা দিতে হবে ঠিক সময়ের মতো, সব কিছুই প্রসিডিউর পালন করতে, আপনি এটা বাধ্য। এটা ভালো লাগা খারাপ লাগার বিষয় না, সহজ বা কঠিনের বিষয় না, এটা সরকার বলেছে, এটা আপনাকে করতে হবে। এখন প্রশ্ন আসতে পারে সহজে কিভাবে করতে পারি। দেখেন, সহজ এবং জটিল হয় আমাদের কারণে, আমাদের প্রোক্রাস্টিনেশনের কারণে। আমরা সঠিকভাবে প্রতিদিনের হিসাব যদি প্রতিদিন মেনটেন করি তাহলে আপনি আপনার বিজনেসের জন্য এটা ভালো, এটা গভর্নমেন্টের জন্য ভালো, ভ্যাটের জন্য ভালো, ট্যাক্সের জন্য ভালো, আপনার পার্টনারদের জন্য ভালো, সবার জন্যই ভালো। ছোট্ট একটি বিষয়, আপনি নিজের যে অ্যাকাউন্টসটা সঠিকভাবে মেনটেন করা, আপনি ভুলে যান গভর্নমেন্টের ভ্যাট ট্যাক্স সব কিছু ভুলে যান, আপনার কোম্পানির জন্যই তো আপনাকে
এইগুলো মেনটেন করা উচিত, বোঝা উচিত যে আমার সঠিকভাবে হিসাবটাকে রাখা। আপনি যদি সফটওয়্যার নেন তাহলে আরও সহজ হয়ে যায়। সফটওয়্যারে আপনি দক্ষতা অর্জন করবেন, এটা কঠিন কোনো বিষয় না এখনকার দিনে। আপনি কোথায় যে কি ক্লিক করতে হবে, কয়েক কয়েক ধরনের সফটওয়্যার হয়, আমাদের ইনভয়েস হয়, সেলস, পারচেস, এক্সপেন্স। আপনি ৩ ধরনের ১ মাস ২ মাস ট্রেনিং নিয়ে শিখে যান। আপনি একটা বিজনেস পরিচালনা করবেন, জীবন বছরের পর বছর আপনি সেই বিজনেস থেকে প্রত্যাশা রাখেন মিলিয়ন, বিলিয়ন দিরহাম প্রফিট করবেন। আর এই স্কিলটা আপনি অর্জন করবেন না? অবশ্যই করবেন। সবাই পারবে, যে কেউই পারবে। তাদের যে খুব অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড হতে হবে তা না। যে কেউ চেষ্টা করলে কারো ৩ মাস, কারো হয়তো ৩ বছর। কিন্তু পারবেন আপনি। আর আপনি একান্তই নিতান্তই না পারলে যারা পারে তাদেরকে আপনি হায়ার করে রাখবেন। যদি ফাইন্যান্সিয়ালি আপনি ওটা শুরুতে রাখা সম্ভব না হয় তাহলে আপনি নিজে শিখে নিবেন বা আপনার পরিবারের কাউকে শিখিয়ে দিবেন। কিন্তু আপনাকে অ্যাকাউন্টসটাকে সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সেলস পারচেজের হিসাবগুলো ঠিকভাবে রাখতে হবে। এবং প্রতিদিনেরটা আপনি প্রতিদিন করে যান। আশা করা যাবে, আশা করি ইনশাআল্লাহ আপনার কাছে কঠিন মনে হবে না। আর সৎ থাকবেন, ঠিক আছে? সৎ থাকবেন, অসৎ হওয়ার চেষ্টা করবেন না। ভ্যাট নিয়ে খেয়ে ফেলবেন না। এটা ভ্যাট হচ্ছে গভর্নমেন্টের হক। গভর্নমেন্টের হক গভর্নমেন্টকে দিয়ে দিবেন। হ্যাঁ? ওই ভ্যাট দিতে চায় না, এ জাতীয় কথা বলবেন না। কারণ গভর্নমেন্ট এটা আপনাকে বলেছে, আপনাকে করতে হবে। ক্যারি ফোর নেস্টোতে যেয়ে আমরা কোনোদিনও বলি না যে ভ্যাট দিব না। তো আপনার কাছে এসে কিভাবে বলে ভ্যাট দিব না? এটা বলা সম্ভবই না। বলে আমার পাশের দোকানের লোক ভ্যাট নেয় না। পাশের দোকানের লোক ভ্যাট নিবে না কেন? সরকার বলেছে ভ্যাট নেওয়ার জন্য, ট্যাক্স নেওয়ার জন্য। অবশ্যই সে নিবে। আপনারা সবাই ওই মার্কেটে যারা আছেন, মার্কেটের সবাই গভর্নমেন্টের রুলস একসাথে কমপ্লাই করবেন। বলবেন যে এখানে ভ্যাট ট্যাক্স ছাড়া সেল হবে না। তো লোকজন কেন দিতে চাইবে না? অবশ্যই দিতে চাইবে। ঠিক আছে? এবং দিচ্ছে। এ দেশে যারা থাকে তারা সবাই আইনের প্রতি, সরকারের রুলসের প্রতি খুবই শ্রদ্ধাশীল। সবাই দিতে চায়। শুধু আপনি নিয়ে ওটাকে খেয়ে ফেলেন না বা হাইড করার চেষ্টা করেন না। তাহলেই ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে আপনার জন্য। ধন্যবাদ। ধরে নিলাম ভ্যাট রিটার্ন ফাইল ভুল করেছে। ভুল করে থাকলে আমরা জানি ৩ মাস পর, পর কোয়ার্টারলি নরমালি আমাদের ভ্যাট রিটার্ন ফাইল করি। আমরা যারা এসএমই ভাই-বোনরা আছি তাদের কোয়ার্টারলি করতে হয়। তো আপনি দেখবেন আপনি যদি যেদিনই ভ্যাট ফাইল ভুল হয়েছে সেদিন থেকে ওই মাসের লাস্ট ডেট পর্যন্ত, যদি ২৮ তারিখ হয়, ২৯ তারিখ হয়, লাস্ট ডেট পর্যন্ত ওটা কিন্তু সাবমিট হয় না, এডিট হয়ে লেখা থাকে। অর্থাৎ আপনি এডিট অফ করতে পারেন কোনো রকম আপনার ছাড়া, পেনাল্টি ছাড়া। এটা হলো প্রথম কথা। এরপরও যদি আপনি মনে করেন ভুল হয়েছে, আপনি দেখবেন যে আপনার ভুলের মাত্রা কি ১০,০০০ দিরহামের নিচে কিনা, মানে ভ্যাটের যে ডিফারেন্সটা হয়, যদি ১০,০০০ দিরহামের নিচে হয় তাহলে আপনি পরবর্তী কোয়ার্টারের সাথে এটা অ্যাডজাস্ট করবেন। আপনি দেখলেন যে আপনার ভ্যাটের পার্থক্য আরো ৫০০ দিরহাম বেশি দেওয়ার কথা ছিল, বা আপনি ৩,০০০ দিরহাম কম দিয়ে দিয়েছেন বা ৩,০০০ দিরহাম বেশি দিয়ে দিয়েছেন, যেটাই হোক ১০,০০০ দিরহামের নিচে, তাহলে আপনি পরবর্তী সাবমিশনের সাথে এটা অ্যাডজাস্ট করবেন। সেলফ রিভাইজড ১০,০০০ দিরহামের নিচে হলে। আর যদি এরকম হয় ১০,০০০ দিরহামের উপরে হয়ে গেছে, তাহলে আপনি ভিডি বা ভলেন্টারি ডিসক্লোজার সাবমিট করবেন। সেই ক্ষেত্রে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি আসবে ৩,০০০ দিরহাম এবং এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। কিছু ডকুমেন্টেশন চাইবে, সেই ডকুমেন্টেশন দিয়ে আপনি সাবমিট করবেন। তো মূলত এইভাবেই সাবমিট করা যায়, ৩ ভাবে। প্রথমত ওই মাসেই আপনি ২৮ তারিখ বা ২৯ তারিখ বা ৩০ তারিখের মধ্যে এমনিই করতে পারবেন ভুল ছাড়া, এছাড়া পেনাল্টি ছাড়া। তারপরেও পরবর্তী সাবমিশন ১০,০০০ দিরহামের নিচে, তারপরেও যদি হয় তাহলে ৩,০০০ দিরহাম অ্যাডমিনিস্ট্রেটিভ পেনাল্টি দিয়ে আপনি যেকোনো সময়ই ভলেন্টারি ডিসক্লোজার সাবমিশন করতে পারবেন। ধন্যবাদ।